নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আর আ লাস্ট ভিডিওটা দেওয়ার পর আমি জানি ১০ দিন কেটে গেছে। কিন্তু এই যে সময়টা, মানে যে শীত পড়ার সময়টা, এই সময়টা আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। কারণ আমার একটা অ্যাসথমেটিক টেনডেন্সি রয়েছে এবং সেজন্য এই সময়টা অসুস্থ হয়ে পড়ি, কিছুই করার থাকে না। যতই প্রিকশন নিই না কেন, মানে অসুস্থ হয়ে যাওয়ার একটা আ প্রবণতা দেখা দেয় এবং সেই প্রবণতা মেনেই, মানে এটা বলা যেতে পারে একটা vicious cycle আরকি। আম তো সেটা মেনেই আমি এবছরও অসুস্থ হয়ে গেছিলাম। ১ সপ্তাহ মতন শরীরটা বেশ খারাপই ছিল। তাছাড়াও নানা কাজে ব্যস্ত ছিলাম। আরেকটা কারণও আছে এই ভিডিওটা একটু দেরি করে দেয়ার। কারণ এই ভিডিওটার যে টাইটেলটা আমি ভেবেছিলাম, তার থেকে এটাকে একটু আলাদাভাবে রাখছি। কারণ থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী নিয়ে আলোচনা করতে চলেছি। জানি পূজাবার্ষিকীর মরশুম হয়তো শেষ হয়ে গেছে, পুজোর মরশুমের মতনই। কিন্তু এটা এই পত্রিকাটি নিয়ে একটি স্বতন্ত্র আলোচনা আ করার ইচ্ছে আমার ছিল এবং সেজন্যই কিছুটা রিস্ক নিয়েই বলতে পারেন আমি এই পত্রিকার এতদিন পরে একটি স্বতন্ত্র আলোচনা করছি। কারণ আমার মনে হয় যে একদমই অন্য রকমের একটি পূজাবার্ষিকী কিন্তু এই প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী। গত বছর যখন এটি বেরিয়েছিল তখনও আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আমি ওটা খুবই দেরি করে পড়েছিলাম। সেজন্য আমার কোনো আলোচনা বা পাঠ প্রতিক্রিয়া দেয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এইবার আ I made it a point যেটা আমি আগে পড়ব এবং আমি আগে পড়ে তারপর আমার ডুয়ার্স যাওয়ার জন্য আর অন্যান্য পূজাবার্ষিকীর রিভিউ দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেল দিতে। আর যেটা বললাম যে এই পূজাবার্ষিকীটার যেহেতু একদম অন্যরকম একটি পূজাবার্ষিকী, তাই সেজন্যই প্ল্যাটফর্মকে নিয়ে একটা আলাদা স্বতন্ত্র আলোচনা আমার মনে হলো যে জরুরি। তো এখানে আমি আ সূচিপত্র ধরে যেমন অন্য ভিডিওগুলোতে গিয়েছিলাম সেখানে যাব না। সোজাসুজি এর শ্রেষ্ঠ উপন্যাস, গল্প, বড় গল্পতে আসবো। আসলে প্ল্যাটফর্মের প্রত্যেকটি গল্প, উপন্যাস বা বড় গল্প আমার কাছে শ্রেষ্ঠ বা খুব ভালো মনে হয়েছে। কারণটা খুবই সামান্য। কারণটা হচ্ছে যে আ তন্ময় কোলে, যিনি সম্পাদক প্ল্যাটফর্মের, উনি একটা অন্য রকমের একটা প্রচেষ্টা করেছেন। আ গত বছর আমি দেখেছিলাম কাভার থেকে শুরু করে, লেআউট থেকে শুরু করে যে গল্পগুলো বা উপন্যাসগুলির বিষয়বস্তু, সেগুলি যেমন আলাদা। আ উনার এই পত্রিকাটি বের করার পেছনে যে উদ্দেশ্যটা, আ সেটাও বোঝা যায় এটা পড়লে যে উনি একটি ভার্সেটাইল পুজো বার্ষিকী বের করতে চেয়েছেন। আ খুব বেশি উপন্যাস, খুব বেশি গল্প রাখতে চাননি। আ মানে ভার বাড়াতে চাননি। একটি মেদহীন আ পূজাবার্ষিকী দিতে চেয়েছেন এবং আমি বলব যে আ প্রায় পুরোপুরি সফল হয়েছেন। চলুন দেরি না করে শ্রেষ্ঠ উপন্যাস নিয়ে আলোচনা করা যাক প্রথমে। তারপর আস্তে, আস্তে বড় গল্প এবং ছোট গল্পে আসবো। শ্রেষ্ঠ উপন্যাস আমার মতে হচ্ছে 'মান্ডবী'। এই উপন্যাসটি আ লিখেছেন বৈশাখী ঠাকুর। বৈশাখী ঠাকুরের একটি আ থ্রিলার বলব না, বাট কিছুটা থ্রিলার, একটি অন্য রকমের উপন্যাস আমি পড়েছিলাম, যেটি 'রা' প্রকাশনী থেকে বেরিয়েছিল। তারপরে এদিক ওদিক উনার গল্প উপন্যাস পড়ার আমার সৌভাগ্য হয়েছে। আ খুবই শক্তিশালী একটি কলম এবং খুব আ সুন্দর উনার লেখনী। কিন্তু 'মান্ডবী' আমার মতে আমি যতগুলো উনার গল্প উপন্যাস পড়েছি তার মধ্যে শ্রেষ্ঠ। ১ম কথা হচ্ছে একটি প্রায় ভুলে যাওয়া চরিত্রকে তিনি জীবন্ত করেছেন। একটি এমন চরিত্রকে জীবন্ত করেছেন আমাদের সামনে, যাকে নিয়ে খুব বেশি সোর্স ম্যাটেরিয়াল পাওয়া যায় বলে আমার মনে হয় না। কিছুটা কল্পনা এবং কিছুটা আ রেফারেন্স এর সাহায্য নিয়ে তিনি দুর্দান্ত একটি চরিত্র আমাদের সামনে উপহার দিয়েছেন। আ মান্ডবী বোঝাই যায় ভরতের স্ত্রী এবং সীতার সম্পর্কে বোন এবং অযোধ্যার আ মহিষীদের মধ্যে একজন। যার হয়তো রাজরানী হওয়া আ পুরোপুরি হয়নি, হয়ে ওঠেনি। কারণটা সকলেরই জানা। আমরা সকলেই রামায়ণ বা মহাভারত তো পড়েছি। তাও আমি বলে দিই যে যেহেতু ভরত কে সিংহাসন দেয়া হয়েছিল
শ্রী রামচন্দ্র উনি বলেছেন যে তুমি সিংহাসনে বসো, আমি বনবাসে রয়েছি। ভরত কিন্তু রামচন্দ্রের খড়মটিকে সিংহাসনে বসিয়ে রাজকার্য সম্পন্ন করতেন এবং থাকতেন মুনি ঋষির মতো। মান্ডবীও কিন্তু রাজমহর্ষির মতন জীবনযাত্রা করেছেন বলে শোনা যায়নি। তো কিন্তু একজন রক্তমাংসের মানুষই ছিলেন। তার মনে কি কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না? নিজের স্বামীকে ঘিরে এত বড় রাজবংশে যার বিয়ে হয়েছে, সেটা কি ছিল না? আ বা তার মনে কি কোনো দুঃখ ছিল না? এর কিছুই জানতাম না। যদি না আমি উপন্যাসটি পড়ে আ এত সুন্দরভাবে লেখা এই উপন্যাসটি পড়ে কল্পনা না করতাম। আ খুব সুন্দর একটি উপন্যাস, বারেই বলছি। কারণ কিছুটা কল্পনা আর কিছুটা মানে রেফারেন্স মিশিয়ে যে কাহিনীটিকে আমাদের সামনে লেখিকা এনেছেন, সেটা একসঙ্গে ভীষণ সংবেদনশীল এবং তার সঙ্গে আ ভীষণ রকম আ তখনকার সমাজ ব্যবস্থার একটি প্রতিফলন। সব দিক দিয়ে আমার খুবই ভালো লেগেছে এই উপন্যাসটি। অবশ্য পাঠ্য বলে আমি মনে করি। দ্বিতীয় যে উপন্যাসটি আমার প্ল্যাটফর্মের শ্রেষ্ঠ উপন্যাস মনে হয়েছে, তার বিষয়ে আমি কিন্তু আম ডিটেইলে লিখেছিলাম আমার ফেসবুক পেজে। আ একটা রিটেন রিভিউ বলতে পারেন। আ তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়া ছিল এবং তখনই আমার এই উপন্যাসটি চমৎকার লেগেছিল। এত ভালো লেগেছিল যে আমি এটিকে আরেকবারও পড়ি। উপন্যাসটির নাম হচ্ছে আ 'স্বপ্নময় মূর্খ ও তার মায়ের আশ্চর্য কাহিনী।' নামের মতোই উপন্যাসটিও কিন্তু ভীষণ আলাদা। যেটা বারবারই বলছি বা যেটা আগেও বলেছি যে প্ল্যাটফর্মের প্রত্যেকটি গল্প উপন্যাসই কিন্তু গড়পড়তা আম যে ধরনের উপন্যাস বা গল্প আমরা পড়ে থাকি তার থেকে কিন্তু আলাদা। সেটা আমার খুব ভালো লেগেছে। এই উপন্যাসে দেখানো হয়েছে আ একটি বেড়াল ছানার গল্প এবং বেড়াল ছানার ন্যারেটিভও রয়েছে বেশ কিছুটা এবং তার একটি ইচ্ছে পূরণের গল্প মূলত। কিন্তু ইচ্ছে পূরণের গল্পের মধ্যে দিয়ে আ ম্যাজিক রিয়ালিজম যে প্লট ডিভাইস বলা হয়, এটা এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। আ সেটাকে ব্যবহার করে লেখক দেখিয়েছেন সমাজের বিভিন্ন স্তরে আ মানুষের হিপোক্রিসি বলতে পারেন, মানুষের দ্বিচারিতা দেখিয়েছেন, আ মানুষের আকাঙ্ক্ষা, সীমাহীন আশা আকাঙ্ক্ষা দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন এবং মানে মনুষ্য জীবন যে কোথায় গিয়ে নেমেছে, তার থেকে কি পশু জীবনই ভালো? মানে খুব সাটল ভাবে হলেও এটা আমাদের মনে কিন্তু উপন্যাসটি প্রশ্নটা জাগায় এবং সেখানেই এই উপন্যাসের সার্থকতা আমি বলব। আ উপন্যাসটির মধ্যে প্রচুর প্রতীকী জিনিসপত্র রয়েছে। মানে symbolism এর ছড়াছড়ি রয়েছে। কিন্তু সেগুলো খুব কঠিন নয়। মানে সেগুলো খুব দুর্বোধ্য নয়। আ পাঠকরা পড়তে বুঝতেই পারবেন। বিশেষ করে যারা intelligent পাঠক তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে লেখক এসবের মাধ্যমে আমাদের কি বলতে চেয়েছেন, কি দেখাতে চেয়েছেন। কিছু লেখা অনেক সময় সমাজের একটা প্রতিফলন বা সমাজের একটা আয়না হয়ে ওঠে। এই উপন্যাসটিও তার ব্যতিক্রম নয়। উপন্যাসটি বলতে পারেন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের একটি আয়না এবং এই ধরনের অন্য রকমের উপন্যাস, এই ধরনের অন্য রকমের ফরম্যাট আ যত বাংলায় লেখা হবে, আ বাংলা সাহিত্য কিন্তু ততটা এগোবে, ততটা মডার্ন হবে। এটা আমার ব্যক্তিগত মতামত আরকি। হাইলি রিকমেন্ডেড। এবার আমি ৩ জন আ লেখকের কথা বলবো। তাদের ৩ টি লেখার কথা বলবো অ্যাকচুয়ালি। আ লেখকের নামটা কমন। সেটা হচ্ছে অভীক। ১ম যে বড় গল্পটির কথা বলবো সেটি লিখেছেন অভীক মুখোপাধ্যায়। আর বড় গল্পটির নাম হচ্ছে 'মোহিনীপুরের মেয়ে বাদুড়'। এটা মূলত একটি হরর কাহিনী এবং আম যেরকম হরর কাহিনী হয় আ ঠিক অনেকটা আ সেইভাবেই এটি এগিয়েছে। একটি ভ্যাম্পায়ার স্টোরি আরকি। আপাত দৃষ্টিতে এগিয়েছে, এটা আমি বলব। কারণ এই গল্পটির মধ্যেও কিন্তু যথেষ্ট লেয়ার রয়েছে। ইটস আ ভেরি লেয়ার্ড আ মানে বড় গল্প আমি বলব আরকি। আ এই স্তরগুলোকে বুঝতে গেলে হয়তো পাঠককে একটু মনোযোগ দিয়ে এই বড় গল্পটি পড়তে হবে। আ গতানুগতিক একটি ভ্যাম্পায়ার স্টোরির মধ্যে এতটা স্তর যে দেয়া সম্ভব এটা কিন্তু অভীক মুখোপাধ্যায় করে দেখালেন। অভীক মুখোপাধ্যায় খুব ভালো ঐতিহাসিক গল্প লেখেন
এবং ততটাই ভালো কিন্তু ভয়ের গল্প লেখেন। গত বছর কিশোর ভারতীতে লেখা তার একটি ভয়ের গল্প আমার খুবই ভালো লেগেছিল, খুবই মনোগ্রাহী লেগেছিল আরকি। এটিও গুণগতভাবে তার থেকে কিছু কম নয়। বরং কিছু, কিছু ক্ষেত্রে তার থেকে superior, যেহেতু এটা বড়দের জন্য লেখা। আ সেজন্য হয়তো এ এটাতে মানে এর লেখনীতে আরো একটু পরিণত ভাব আছে। যাই হোক, তো এখানেও কোথাও না কোথাও বেশ কিছু সামাজিক ইস্যু এসেছে এবং আম কোথাও না কোথাও ভীষণভাবে আ নারী কেন্দ্রিক একটি গল্প, উইথআউট বিইং টু ফেমিনিস্ট, এটা আমি বলব। আ আমার ভীষণ ভালো লেগেছে। আমি খুবই এনজয় করেছি। এরপর যে বড় গল্পটি, মাউন্টেনিয়ারিং কে কেন্দ্র করে এরকম একটা দার্শনিক বড় গল্প যে অভীক দত্ত লিখতে পারেন, না, এ ধারণা কিন্তু আমার ছিল না। যদিও অভীক দত্ত বরাবরই আমার কাছে প্রচণ্ড বহুমুখী এবং ভার্সেটাইল একজন লেখক। আ আমি ওনার 'বাজ' সিরিজ পড়েছি, 'ব্লু ফ্লাওয়ার' সিরিজ তো পড়েইছি, যেগুলো স্পাই থ্রিলারের ক্ষেত্রে একটি নতুন দিগন্তই খুলে দিয়েছে বলা যেতে পারে। ভীষণ বোল্ড কিছু পলিটিক্যাল স্টেটমেন্টস আছে সেগুলোতে, সেগুলো আমি ভীষণ এনজয় করি পড়তে। এছাড়া ওনার যে গোয়েন্দা চরিত্রটি রয়েছে উপমন্যু বলে, পুলিশের গোয়েন্দা অফকোর্স, আ তারও বিভিন্ন কার্যকলাপ পড়তে আমার দারুণ লাগে। উনি কিন্তু প্রেমের উপন্যাসও চমৎকার লেখেন। 'মেঘছায়া' পড়ার সৌভাগ্য আমার হয়েছে, যদিও আমার সংগ্রহে নেই বইটি। আমার খুব ভালো লেগেছে পড়ে। আমি কিন্তু প্রেমের উপন্যাসের বিশাল বড় ভক্ত নই। তাও আমি বলব আমার ভীষণ, ভীষণ ভালো লেগেছে পড়ে। কিন্তু অভীক দত্ত যে এরকম একটি আ দার্শনিক বড় গল্প লিখতে পারেন, সে ধারণা আমার ছিল না। যদিও লেখকের ভার্সেটাইলিটি দেখে সে ধারণা আমার হওয়া উচিত ছিল। আ খুবই অন্য রকমের একটি বড় গল্প এটা, এবং হয়তো প্ল্যাটফর্মের এই যে এতগুলো একটু অন্য রকমের লেয়ার্ড গল্প বা উপন্যাসের কথা বললাম, তার মধ্যেও এটি একটি স্বতন্ত্র জায়গা করে নেবে। আহ, এটি শুধু একটি গল্প নয়, এটি আপনার মনের ভেতরে একটি আহ, মানে খুব গভীরভাবে রেখাপাত করে দেওয়ার মতন একটি লেখনী, আমি বলবো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং কিছু কিছু এখানে সংলাপ রয়েছে বা কিছু কথা এখানে বলা হয়েছে, যেগুলো জীবনের নানা দিক নিয়ে, জীবন মৃত্যু, আমাদের যেগুলো জীবনের পরম সত্য, সেগুলো নিয়ে এত সুন্দর কিছু কথা এখানে বলা হয়েছে, বা আম, এমন কিছু জিনিস এখানে লেখা হয়েছে যেটা আপনার মনে থেকে যাবে। মানে আপনি হয়তো আরও এরপরে আরও বই পড়বেন, পূজাবার্ষিকী পড়বেন, উপন্যাস পড়বেন, কিন্তু এই কথাগুলো আপনার মনে থেকে যাবে। তো বুঝতেই পারছেন কেন এটাকে আমি শ্রেষ্ঠ বড় গল্পের আখ্যা দিলাম। এরপর আর সঙ্গে বলবো ৩ নম্বর অভীকের লেখা, মানে অভীক সরকারদার লেখা একটি গল্প নিয়ে। সেই গল্পটির নাম হচ্ছে ভজনের ঘরবাড়ি। এটা খুব আশ্চর্য একটি গল্প, জানেন। এই গল্পটাও নির্দিষ্ট কোনো গদ্যে ফেলা যাবে না। আপাত দৃষ্টিতে মানে একটি উঠতি বয়সের ছেলের জীবনযাত্রার গল্প, যে সমাজের একটি পার্টিকুলার ক্যাটেগরি থেকে আসছে এবং তার সঙ্গে কি ঘটছে সেটা নিয়ে অলৌকিকতার ছোঁয়া রয়েছে। কিছু মানে একটা ডার্ক টোন রয়েছে, অথচ এটিও জীবনে নানা রকম দিককে ছুঁয়ে যায়। এবং শেষের পরিণতি অনেকের ভালো না লাগলেও আমার ভালোই লেগেছে, যথাযথ মনে হয়েছে। কারণটা হচ্ছে যে জীবন বা বাস্তব অনেক সময় রূঢ়ই হয়। সেটা কিন্তু খুব পোলাইট হয় না, খুব নরম সরম মিষ্ট হয় না, সেটা রূঢ় হয়। এবং একটা চাবুকের মতো অনেক সময় আমাদের গায়ে এসে লাগে। তো যাই হোক, একটা ম্যাজিক রিয়ালিজমের ব্যবহার এখানেও আছে। সব মিলিয়ে চমৎকার লাগলো এই গল্পটি আমার। এরপর আসছি চেকমেট নিয়ে। চেকমেট নাম শুনে বুঝতে পারছেন, আপাত দৃষ্টিতে একটি থ্রিলার, কিন্তু এর মধ্যে একটি রোম্যান্টিক আবহ রয়েছে, একটি প্রেমের আবহ রয়েছে, এবং সেটা আমার খুব ভালো লেগেছে। রোম্যান্টিক থ্রিলার বলা যেতে পারে। এবং সৌমজা দাস তো থ্রিলার চমৎকার লেখেন, আমরা সবাই জানি। উনি সামাজিক উপন্যাস বা গল্প আজকাল দুর্দান্ত লিখছেন, সানন্দাতেই লিখেছেন।
পূজাবার্ষিকীতে এবার, সেটাও আমরা জানি। এখানে কোথাও না কোথাও রোম্যান্স, সামাজিক গল্পের যে ধরনটা থাকে সেটা, সেই স্টাইলাইজেশনটা এবং থ্রিলারের যে আঙ্গিক সেটা তো অবশ্যই রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটি চমৎকার গল্প এই চেকমেট। এবং এর মধ্যে দুটো টুইস্ট আছে, বেশ ধাক্কা লাগানোর টুইস্ট। আমার গল্পটি দুর্দান্ত লেগেছে এবং গল্পটি খুব স্লিক, মানে এর একটা গতি রয়েছে। এই গতিশীল গল্পটা আমি যখন পড়ছিলাম তখন আমার মনে আছে বেশ সন্ধেবেলা নিয়ে গিয়েছিলাম বইটি ডুয়ার্সের পরিবেশ দারুণ লাগছিল আর কি পড়তে। এই ধরনের গল্পের জন্য একদম আদর্শ পরিবেশ ছিল। সামনে একটা জায়গায় কাঠে আগুন জ্বলছে, দারুণ, মানে পরিবেশটাও গল্পটাকে যেন এনহ্যান্স করে দিয়েছিল। দারুণ দারুণ একটি গল্প, যেখানে বসেই পড়ুন না কেন গল্পটি সবারই ভালো লাগবে। রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ড। ওর যে লেখিকার গল্পের কথা বলবো তার আগে একটা কথা বলি, এটা আমার একটা উপলব্ধি বলতে পারেন পাঠক হিসেবে। 2024 সালে আমি এমন অনেক লেখকের গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়েছি যাদের লেখা এর আগে আমি পড়িনি। হতে পারে তারা অনেক দিন ধরেই হয়তো লিখছেন বা বেশ কিছুদিন হলো লিখছেন, তা আমার ব্যক্তিগতভাবে পড়া হয়নি। কাজেই এই নতুন লেখকদের ভালো ভালো লেখা পড়া একটা পরম প্রাপ্তি আমার কাছে পাঠক হিসেবে। এবং এটুকু বলতে পারি, এদের হাত দিয়ে আরও অনেক বিভিন্ন জনরে বিভিন্ন আঙ্গিক। এই পত্রিকায় স্বর্গাদপি নামে একটি দারুণ গল্প লিখেছেন মালবিকা মিত্রের বই। আমি ক্যাফে টেবিলে কিনেছিলাম, ক্যাফে টেবিল স্টল থেকে কিনেছিলাম ওনার লেখা একটি বই, দারুণ লেগেছিল পড়ে। তারপর জানতে পেরেছেন যে এই সিরিজে আরও এরকম গোয়েন্দা গল্প উনি লিখেছেন। তার মধ্যে একটি আমি সংগ্রহ করেছি ফ্লিপকার্ট দিয়ে, এখনও যদি ওটা পড়া হয়নি আমার, কিন্তু ওই উপন্যাসটি পড়েই কিন্তু আমি মোটামুটি ওনার ফ্যান হয়ে গেছি। এবং এই স্বর্গাদপি পড়ে তো আরও হয়েছি, কারণ উনি এমন একটি বিষয় বেছেছেন, এমন একটি উত্তাল সময়কে বেছেছেন যেটা এই গল্পের স্বল্প পরিসরে মানে সেটাকে হ্যান্ডেল করা ভীষণ মুশকিল ছিল। সেটা উনি খুব সুন্দরভাবে করেছেন। এবং এখানে মানে নারী চরিত্রগুলি উনি খুব সুন্দর ক্রিয়েট করেছেন। শেষের দিকে টুইস্টটি দুর্দান্ত এবং লেখনী মারাত্মক। আর কি চাই বলুন। গল্পটি কেউ মিস করে যেতে পারেন, গল্পটি পত্রিকা একটু শেষের দিকে রয়েছে, কিন্তু আমি অনুরোধ একটু শেষের পৃষ্ঠাগুলো দেখবেন, তারপরে স্বর্গাদপিটা প্রথমে পড়বেন। যত গল্প আপনারা পড়ছেন প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী যদি না পড়ে থাকেন এখনও, ওটা আগে পড়ে নেবেন, তাহলে শুরুটা খুব ভালো হবে আর কি। দুর্দান্ত দুর্দান্ত একটি গল্প, আমার দারুণ লেগেছে এবং খুব মডার্ন আধুনিক আঙ্গিকে লেখা একটি গল্প, পুরনো সময়ে লেখা গল্প, আধুনিক আঙ্গিকে লেখা, সব মিলিয়ে দুর্দান্ত একটি গল্প, হাইলি রেকমেন্ডেড। তো এই ছিল আমার পূজাবার্ষিকী প্ল্যাটফর্ম নিয়ে একটি আলোচনা, এবং এটি শেষ আলোচনা পূজাবার্ষিকী নিয়ে। আর সম্পাদককে অজস্র ধন্যবাদ, উনি এই ধরনের একটি পত্রিকা বের করেছেন এবং গত বছর থেকে এই পত্রিকার উন্নতি ঘটেছে বলবো আমি। কাজেই আমার মতে এই বছরের পড়া আর কি সার্বিকভাবে শ্রেষ্ঠ পূজাবার্ষিকী আমার প্ল্যাটফর্মই লেগেছে। ক্লোজ সেকেন্ড আমার কাছে অরণ্যমন আর চর্চা, এই তিনটি পূজাবার্ষিকী আলাদা একটা প্রশংসা দাবি করে, কারণ এরা একজন তো আনকোরা আর বাকি দুজনেরও 1 বছর 2 বছরই হয়েছে পূজাবার্ষিকী এনারা বের করছেন। সেই হিসেবে এনারা চমৎকার কাজ করছেন, কোনো প্রশংসাই যথেষ্ট না। আমি এদের তিনজনকে ব্যক্তিগতভাবে চিনি বলে কিন্তু এটা বলছি না, আমি একজন নিরপেক্ষ পাঠক হিসেবেই বলছি। এই ডিসক্লেমারটা দিয়ে রাখা ভালো। একদম মানে এরা আমাকে মুগ্ধ করেছে। চর্চার রিভিউ আমি দিয়েছি, অরণ্যমন রিভিউটা আমার দেয়া হলো না, তবে অন্যভাবে অরণ্যমন নিয়েও ডিটেলে কথা বলার ইচ্ছে রয়েছে। দেখি কিভাবে ভিডিওটাকে বানাই বা সাজাই আমি, সেখানে অরণ্যমনের নাম থাকবে, এটা কবে আসবে অরণ্যমনের নামটা।
আপনাদের কেমন লেগেছে এই আলোচনাটি যদি জানান বড় ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড টেক কেয়ার। টাটা।